নমস্কার। মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক অভিনন্দন। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটা উপস্থাপন করতে চলেছি সেটা হলো বিএড 4th সেমিস্টার কোর্স 6। এই ক্লাসটা করার উদ্দেশ্য একটাই, এই ক্লাসটার সাথে আমার নিজেরও সম্পর্ক জড়িত। তাই মনে মনে ভাবলাম শুধু নিজে কেন, নিজের পাশাপাশি যদি আরও 3 জনকে আমি শিক্ষিত করে তুলতে পারি এবং আরও 3 জনকে আমার ধারণাটাকে প্রকাশ করতে পারি, তাহলেই নিজেকে সার্থক মনে করব। আর আমার ধারণা পেয়ে যদি কোনো একজনের উপকার হয়, এতেই নিজেকে খুশি মনে করব। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আজকে যে আলোচনা করব সেটা হলো বিএড 4th সেমিস্টার কোর্স 6 এর প্রথম প্রশ্ন। আমি বাছাই করা 20টা প্রশ্ন থেকে যে প্রশ্নগুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি, সেই প্রশ্নগুলি কোনো না কোনো বছরে এসেছে, সেই প্রশ্নগুলিকে বাছাই করে আমি নিয়েছি। লিঙ্গযুক্ত আদর্শ বা আচরণ কি? ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা সেটা হলো লিঙ্গযুক্ত আদর্শ বা আচরণ কি? না, লিঙ্গযুক্ত আদর্শ বা আচরণ বলতে লিঙ্গ শব্দটির মাধ্যমে আমরা আমাদের সমাজের নারী পুরুষের জীবনধারার একটি পরিচয় পাই, যা কিনা সমাজ নির্ধারণ করে দেয়। তবে এখানে লিঙ্গসূচক আদর্শ আচরণ বলতে বোঝায় কোনো একটি সমাজ ব্যবস্থায় একজন পুরুষ ও নারীর পোশাক পরিচ্ছদ কেমন হবে, কে কেমন আচরণ সম্পাদন করবে, আশা আকাঙ্ক্ষা আর প্রত্যাহার পরিপ্রেক্ষিতে কার কতটুকু অধিকার থাকবে তার সঠিক নির্ধারণকে। ঠিক আছে, তাহলে লিঙ্গ আদর্শ আচরণ বলতে কি বুঝো আমরা বুঝতে পারলাম। অর্থাৎ লিঙ্গ আদর্শ আচরণ বলতে নারী পুরুষের জীবনধারার একটি পরিচয় পায়, যা কিনা সমাজে নির্ধারণ করে যে লিঙ্গসূচক তার আচার আচরণ এবং তার পোশাক পরিচ্ছদ কীরকম হবে, এই চিন্তা ভাবনাকে সামনে রেখেই যে কি করা হয়, আকাঙ্ক্ষা ও প্রত্যাহার প্রেক্ষিতে কার কতটুকু অধিকার থাকবে তা নির্ধারণ করে। এটাই হলো লিঙ্গ আদর্শ আচরণ। ঠিক আছে, এবার দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা হ্রাসের জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা লেখো। অর্থাৎ লিঙ্গ পক্ষপাতজনিত সমস্যা এটা হ্রাসের জন্য, কমানোর জন্য পরিবারের যে কোনো দুটি ভূমিকা, মানে পরিবার এটাতে কি ভূমিকা গ্রহণ করে। না, লিঙ্গ পক্ষপাত জনিত সমস্যা হ্রাসের জন্য পরিবার দুটি ভূমিকা গ্রহণ করে থাকে বা 2-3টি ভূমিকা। এর মধ্যে একটা হলো পুরুষের উপর নির্ভরশীলতা কমিয়ে নারীকে অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা এবং নারীকে শিক্ষিত করে তোলা। অর্থাৎ পরিবারের পিতা মাতার চিন্তা ভাবনা থাকে যে পুরুষের তুলনায় নারীদের যাতে শিক্ষিত করে, তাদেরকে পুরুষের সমান করে তোলা। এটাই হলো পরিবারের ভূমিকা। অর্থাৎ পরিবারের মানুষ চিন্তা ভাবনা করে একটা নারীকে যেন পুরুষের মতো শিক্ষা দিতে পারে। তারপর যে দ্বিতীয়টা সেটা হলো গতানুগতিক সামাজিক মূল্যবোধগুলিকে পূর্ণ মূল্যায়ন করে আরো বেশি আধুনিক যুগোপযোগী করে তোলা। অর্থাৎ গতানুগতিক সামাজিক মূল্যবোধগুলিকে, মানে সমাজের যে মূল্যবোধগুলি সেটিকে গুরুত্ব প্রদান করে, সেগুলিকে আরো ভালো করে তোলা বা সেগুলিকে আরো উন্নত মানের করে তোলা। যেমন ধরো যুগোপযোগী, অর্থাৎ সেই সমাজের উপযোগী করে তোলা একটা নারীকে বা একটা মেয়েকে সমাজের উপযোগী করে তোলাই পরিবারের কর্তব্য। তাহলে পরিবারের কর্তব্য দুটো আমি বুঝিয়ে দিলাম। তারপর হলো নারীদের সাধারণ লিঙ্গচার্জ নির্মিত বৈশিষ্ট্যগুলি কি? নারীদের সাধারণ লিঙ্গচার্জ নির্মিত বৈশিষ্ট্যগুলি কি কি? ঠিক আছে, সাধারণ লিঙ্গচার্জ বলতে বা লিঙ্গচার্জের যে বৈশিষ্ট্যগুলি সেটি হলো নারীদের সাধারণ লিঙ্গচার্জের বৈশিষ্ট্যগুলি হলো নারীরা হলেন সহায়হীন এবং শিশুসুলভ প্রকৃতি। অর্থাৎ নারীরা সহায়হীন এবং শিশুসুলভ প্রকৃতি, মানে নারীরা শিশুদের মতো আচরণ করে বা নারীরা অনেকটা শিশু প্রকৃতির হয়ে থাকে। তাছাড়া নারীরা অনুভূতিপ্রবণ এবং সহজাত জ্ঞান সম্পূর্ণ। নারীরা কিরকম? অনুভূতিপ্রবণ। ঠিক আছে, নারীরা অনুভূতিপ্রবণ এবং সহজাত জ্ঞান সম্পূর্ণ। ঠিক আছে,
তারপর যেটা হলো নারীর বিক্ষিপ্ত মস্তিষ্ক, চপলমতি এবং বিচার বুদ্ধিহীন। নারীরা কিরকম থাকে? বিক্ষিপ্ত বৈচিত্র্য, মানে বিক্ষিপ্ত মস্তিষ্ক থাকে, চপলমতি এবং কি তারা বুদ্ধিহীন থাকে। ঠিক আছে। চতুর্থত যে থাকে সেটা হলো নারীরা সহজেই গভীর প্রাক্ষবিক সংস্রব গড়ে তুলতে সক্ষম হয়। নারীরা সহজেই গভীর প্রাক্ষবিক সংস্রব কি করতে তুলে গড়ে তুলতে সহায়তা করে, মানে গভীরভাবে চিন্তা ভাবনা, একটা বিষয়ের প্রতি গভীরভাবে চিন্তা ভাবনাও করতে পারে। ঠিক আছে, মানে খুব সহজে তারা এটা করে নেয়। তারপর হলো লিঙ্গচাঁচ নির্মাণ কি অথবা লিঙ্গ অচলাভ্যাস বলতে কি বোঝায়? ঠিক আছে, লিঙ্গচাঁচ নির্মাণ কি অথবা লিঙ্গ অচলাভ্যাস বলতে কি বোঝায়? না, লিঙ্গচাঁচ নির্মাণ বলতে বোঝায় যে প্রচলিত সমাজ ব্যবস্থা নারী ও পুরুষের সামগ্রিক জীবন দ্বারা যে চকে বাধা বৈশিষ্ট্যে গড়ে ওঠে সেই বৈশিষ্ট্যকে অবলম্বন করে পরিবারের ছেলে বা মেয়ে বা পুত্র সন্তান এবং কন্যা সন্তান বড় হয়ে ওঠার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয়ে যায়। এইভাবে পুত্র সন্তান ক্রমে পুরুষে এবং কন্যা সন্তান ক্রমে নারীতে পরিণত হয়ে ওঠার চকে বাধার প্রক্রিয়াকে বা ছাঁচ নির্মাণের প্রক্রিয়াকে বলা হয় লিঙ্গচাঁচ নির্মাণ। মানে লিঙ্গচাঁচ নির্মাণ বলতে বোঝায় সমাজের যে পুরনো প্রথাটা, সেই প্রথাটাকে অবলম্বন করে সমাজে যখন একটা পুরুষ এবং একটা নারী চলতে থাকে, তখন দেখা যায় সেই পুরুষটা অটোমেটিকলি পুরুষের আকার ধারণ করতে শুরু করেছে এবং সেই নারীটা অটোমেটিকলি নারীর আকার ধারণ করতে শুরু করেছে। এই যে ভাবনা বা এইভাবে যে ছক অর্থাৎ সমাজের ভিত্তিতে যে ছাঁচ গড়ে ওঠে, এটাকে বলা হয় লিঙ্গচাঁচ নির্মাণ। ঠিক আছে। তারপর হলো লিঙ্গ পক্ষপাতিত্ব কি? না, লিঙ্গ পক্ষপাতিত্ব হলো এমন একটি উপায় যেখানে লিঙ্গ পক্ষপাতিত্ব কি, তোমরা অবশ্যই প্রশ্নটা ভালো করে লক্ষ্য রাখবে। লিঙ্গ পক্ষপাতিত্ব কি? না, লিঙ্গ পক্ষপাতিত্ব হলো এমন একটা উপায় যেখানে নারী ও পুরুষের মধ্যে পক্ষপাতিত্বমূলক পার্থক্য নির্দেশ করা হয়। এই লিঙ্গ পক্ষপাতিত্ব কখনো কখনো বালিকা বা নারীর পক্ষে যায়, আবার কখনো কখনো বা ছেলে বা পুরুষের পক্ষে যায়। সুতরাং লিঙ্গ পক্ষপাতিত্ব বলতে শুধু নারীর প্রতি বা শুধু পুরুষের প্রতি পক্ষপাতিত্ব বোঝায় না, কোনো বিশেষ কি লিঙ্গকে অর্থাৎ কোনো বিশেষ লিঙ্গের প্রতি পক্ষপাতিত্বকে নির্দেশ করে, অথচ যেখানে নিরপেক্ষ থাকার যথেষ্ট প্রয়োজনীয়তা আছে। সুতরাং দেখা যায় যে যেখানে নিরপেক্ষ থাকার যথেষ্ট ভূমিকা রয়েছে। অর্থাৎ লিঙ্গ পক্ষপাতিত্ব হলো এমন একটা উপায় যেখানে নারী ও পুরুষের মধ্যে পক্ষপাতিত্বমূলক পার্থক্য নির্দেশ করা হয়, এবং এটা যে শুধু নারীদের পক্ষপাতিত্ব হবে এমন কোনো কথা নয়, বা শুধু পুরুষের পক্ষপাতিত্ব হবে এমন কোনো কথা নয়। অর্থাৎ নারীদের পক্ষেও হতে পারে, আবার পুরুষদের পক্ষেও সেটা হতে পারে। এটাই হলো লিঙ্গ পক্ষপাতিত্ব। তারপর হলো লিঙ্গ ও সেক্স এর পার্থক্য লিখো। যদিও আমাদের সে বাংলা লেখাটার মধ্যে কেমন মনে হয় যে লিঙ্গ ও সেক্স এর মধ্যে পার্থক্য লিখো, অর্থাৎ রাইট দ্য ডিফারেন্স বিটুইন জেন্ডার এন্ড সেক্স। রাইট দ্য ডিফারেন্স বিটুইন জেন্ডার এন্ড সেক্স। তাহলে ওই কথাটা আমরা ইংরেজি কথাটাকে যদি ব্যবহার করি তাহলে ওটা আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। অর্থাৎ লিঙ্গ বলতে বোঝায় সামাজিক লিঙ্গ এবং সেক্স বলতে বোঝায় জৈবিক লিঙ্গ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি হবে? লিঙ্গ এবং জৈবিক লিঙ্গের মধ্যে, সামাজিক লিঙ্গ এবং জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য হলো সামাজিক লিঙ্গ এটি নির্মিত হয় কোনো নির্দিষ্ট সমাজ সংস্কৃতির প্রেক্ষাপটে এবং পুরুষ বা পুরুষত্ব ও নারী সুলভ বা নারীত্বের প্রকাশ, ব্যক্তি জীবনের আচরণের ধরন, সেই সম্পর্কিত ভূমিকা এবং দায়িত্ব পালনে নিয়োজিত থাকার বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আর যেটা জৈবিকভাবে সৃষ্টি হয় অর্থাৎ প্রজননের দিক থেকে পার্থক্যগুলির জৈবিক লিঙ্গের দৃষ্টিগোচর হয় এবং সংশ্লিষ্ট জননেন্দ্রিয়ের কার্যগুলির পার্থক্য বৈশিষ্ট্য এবং পরিলক্ষিত হয়, অর্থাৎ প্রজনন সংক্রান্ত কার্যাবলীকে আলাদা। অর্থাৎ
কি বলা যায় লিঙ্গ ও সেক্স। অর্থাৎ লিঙ্গ বলতে সামাজিক লিঙ্গ বলতে সমাজের ভিত্তিতে গড়ে ওঠা, অর্থাৎ সমাজকে কেন্দ্র করে বা সমাজকে দেখে দেখে গড়ে ওঠা যে লিঙ্গ সেটাকে বলা হয় কি লিঙ্গ বলতে কি পুরুষ স্ত্রী পুরুষ নারী যে কোনো হতে পারে, সে সমাজের ভিত্তিতে গড়ে উঠবে, তার আচার আচরণকে বেশি এফেক্ট করবে, ওই জিনিসটাকে বলা হয় সামাজিক লিঙ্গ। আর সেক্স বলতে বোঝায় বংশানুক্রমিক, অর্থাৎ যেমন আমরা যে সেক্স বলতে বোঝানো হয় যে একটা পুরুষ একটা মহিলা, অর্থাৎ জন্মগতভাবে সে পুরুষ অথবা মহিলা। আর লিঙ্গ বলতে বোঝায় সে আচরণগতভাবে পুরুষ অথবা মহিলা, অর্থাৎ লিঙ্গগতের মধ্যে সে একটা নারী ও পুরুষের আকার ধারণ করতে পারে, আবার একটা পুরুষও নারীদের মতো আচরণ করতে পারে। এটা হলো লিঙ্গগত এবং সেক্স হলো জন্মগত, ঠিক আছে। তারপর দ্বিতীয় যে পার্থক্যটা সেটা হলো সমাজ সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। মানে সমাজের সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকেও সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। তাছাড়া স্বাভাবিকভাবে সামাজিক ভূমিকাও সেই সঙ্গে পরিবর্তন হয়। দেশ কালের পরিবর্তনের প্রেক্ষিতে সামাজিক লিঙ্গের পরিবর্তন ঘটে। তাই বলা যায় সামাজিক লিঙ্গ বিশ্বজনীন এবং চিরন্তন নয়। এটি একটি সর্বব্যাপী এবং বিশ্বজনীন শব্দ। স্থান কাল দেশভেদে এর কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সামাজিক লিঙ্গ বলতে যেটা সামাজিক লিঙ্গ বলতে বোঝায় সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। অর্থাৎ কলকাতাতে একরকম হতে পারে, ত্রিপুরাতে একরকম হতে পারে, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে একরকম হতে পারে। এটা মানে আচরণগত দিক থেকে পরিবর্তন হতে পারে, আর পরিবর্তনশীলতা আছে। কিন্তু সেক্স বলতে মানে জৈবিক ক্রিয়া বলতে এর কোনো পরিবর্তনশীলতা নেই। এটা জন্মগতভাবে সে পুরুষ অথবা সে নারী, অর্থাৎ এটা জন্মগতভাবে হয়, তাকে এর কোনো পরিবর্তন নেই। তারপর যে প্রশ্নটা সেটা হলো সমাজ বলতে কি বোঝায়, হোয়াট ইজ মিন বাই সোসাইটি। অর্থাৎ সমাজ বলতে কি বোঝায় না, সমাজ বলতে বোঝায় এমন এক ধারণা যেখানে দেখা যায় মূলত এমন একটি ব্যবস্থা যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম কানুন প্রতিষ্ঠা করে, একত্রে বসবাসের উপযোগী পরিবেশ গড়ে তোলে। মানুষের ক্ষেত্রে একাধিক ভিত্তি একত্র হয়ে লিখিত কিংবা অলিখিত নিয়ম কানুন তৈরি করে। এইরকম একত্রে বসবাসের অবস্থাকে বলা হয় সমাজ। মানুষ ছাড়া ও ইতর প্রাণীদের ক্ষেত্রে সমাজের অস্তিত্ব লক্ষ্য করা যায়, তবে সেখানে মানুষের মতো কাঠামোবদ্ধ সমাজের দৃষ্টান্ত নজরে আসে না। অর্থাৎ কি বলা হয়েছে, সমাজ হলো মূলত এমন একটা ব্যবস্থা যেখানে একাধিক চরিত্র একত্রে কিছু নিয়ম করে, মানে একাধিক মানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বুদ্ধ হতে পারে, একাধিক জাতি অথবা একাধিক শ্রেণীর একাধিক চরিত্রের মানুষ একত্রে বসবাস করে, একটা আইন শৃঙ্খলার মাধ্যমে যখন বসবাস করে ওটাকে বলা হয় কি সমাজ। এই সমাজ কি করতে পারে আবার জাতি অর্থাৎ ইতর প্রাণীদের মধ্যেও দেখা যেতে পারে, কিন্তু যে মানুষের মধ্যে যে সমাজটা লক্ষ্য করা যায় সেটা এক ধরনের, এটার মধ্যে একটা আইন নিয়ম শৃঙ্খলা থাকতে পারে, কিন্তু ইতর প্রাণীদের মধ্যে সেটা থাকতে পারে না। এটা হলো সমাজ। তাহলে সমাজ বলতে কি বুঝো, অর্থাৎ হোয়াট ইজ মিন বাই সোসাইটি, সোসাইটি বলতে কি বুঝো সে সম্পর্কে। পিতৃতন্ত্র সমাজ, যেখানে পিতাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে, প্যাট্রিয়ার্সি যে কথাটা বলা হয় পিতৃতন্ত্র সমাজ। তাহলে পিতৃতন্ত্র সমাজ কি না, পিতৃতন্ত্র সমাজ, পিতৃতন্ত্র শব্দটি ইংরেজি প্রতিশব্দ প্যাট্রিয়ার্সি, যার অর্থ উৎস হলো ল্যাটিন শব্দ প্যাটার, আর যার অর্থ হলো পিতার শাসন, ঠিক আছে। পিতৃতান্ত্রিক সমাজের অর্থ হলো পিতার শাসন। সেই দৃষ্টিভঙ্গিতে যে সমাজ ব্যবস্থা পরিবারের কর্তা হলেন পুরুষ, যেখানে পুরুষরাই পুরোহিত হওয়ার অধিকার ভোগ করে, সেখানে পুরুষদের সৃষ্টি নিয়ম কানুন ও আইন স্বীকৃতি পায়, সেই সমাজ ব্যবস্থা হলো পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। এবং সেই সমাজে ব্যবস্থাই হলো পিতৃতন্ত্র। অর্থাৎ যে সমাজ ব্যবস্থায় পিতাদেরকেই প্রাধান্য দেওয়া হয় এবং পিতাদের কথা মতোই পরিবার চলে এবং পিতারাই পরিবারের কর্তা হয়ে দাঁড়ায় এবং পিতাকে অনুসরণ করা হয়, সেই সমাজ ব্যবস্থাকে বলা হয় পিতৃতন্ত্র সমাজ ব্যবস্থা। অর্থাৎ পিতার প্রাধান্যটা বেশি থাকে, এই ধরনের সমাজ ব্যবস্থাকে বলা হয় পিতৃতন্ত্র সমাজ ব্যবস্থা বা পিতৃতন্ত্র। এবার প্রশ্ন যেটা, নারীবাদ বা নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কি কি না, নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্যগুলি কি কি সে সম্পর্কে আমি তোমাদের বুঝিয়ে দিতে। অর্থাৎ নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্যগুলি হলো নারীর মুক্তির জন্য কিংবা নারীর সমান অধিকারের জন্য লড়াই করা। অর্থাৎ নারীদের মুক্তির জন্য বা নারীর সমান অধিকারের জন্য লড়াই করা,
দ্বিতীয়ত হলো লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং বৈষম্য, অর্থাৎ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করা এবং বৈষম্য দূর করা, ঠিক আছে, অর্থাৎ নারীরা তাদের আন্দোলন করবে। তারপর হলো তৃতীয় নম্বর হলো পুরুষদের সঙ্গে নারীদের সমান যৌগিক অধিকারের দাবি করা এবং নারী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা, অর্থাৎ নারীদের শিক্ষার উপর বেশি গুরুত্ব আরোপ করা। এবার লাস্ট যে প্রশ্নটা সেটা হলো নারী শিক্ষার বিকাশে বিদ্যাসাগরের যে কোনো দুটি অবদান লিখো। নারী শিক্ষার বিকাশে বিদ্যাসাগর কি কি ভূমিকা গ্রহণ করেছিল বা বিদ্যাসাগরের অবদান কি? না, নারী শিক্ষা বিকাশে বিদ্যাসাগর যথেষ্ট ভূমিকা পালন করেছিল। তিনি বাল্যবিবাহ বন্ধ করেছিলেন। দক্ষিণবঙ্গের 4টি জেলা মেদিনীপুর, নদিয়া, হুগলি এবং বর্ধমান। কয়টি জেলা? 4টি জেলা, নদিয়াপুর, হুগলি, বর্ধমান এবং নদিয়া, মেদিনীপুর, নদিয়া, হুগলি ও বর্ধমান। 1857 খ্রিস্টাব্দে নভেম্বর থেকে 1858 মে পর্যন্ত মেয়েদের জন্য তিনি 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাছাড়া সমাজের ক্ষেত্রে শিশু নির্যাতনের 2টি প্রভাব স্থাপন করেছিলেন, ঠিক আছে। এই ছিল বিদ্যাসাগরের অবদান। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারলে, আশা করি আমার উপকার হয়েছে। তোমাদের যদি উপকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এবং পরবর্তী ক্লাসটা করার জন্য আমি অপেক্ষায় থাকব। নমস্কার।